বাজার হারাচ্ছে বাংলাদেশ, দ্রুত এগুচ্ছে ভিয়েতনাম, পিছিয়ে নেই ভারতও। প্রতিবেদন বিডব্লিউওটির। সিদ্ধান্ত নেয়ার জটিলতাকে দুষছেন উদ্যোক্তারা। বাজেটে কর ছাড়ের যৌক্তিকতা জানতে চায় আইএমএফ। রাজস্ব আদায় বাড়াতে এনবিআর এর উদ্যোগ নিয়ে প্রশ্ন। দাতা গোষ্ঠীর চাপে নয়, নিজেদের স্বার্থেই আদায় বাড়ানোর তাগিদ। জ্বালানি সংকটেও বছরে ৬,০০০ কোটি টাকার গ্যাস চুরি ও অপচয়। এখনও সিস্টেম লস ৯%-এর বেশি। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও রক্ষণাবেক্ষণে গুরুত্ব দেওয়ার দাবি তিতাসের। রাজশাহীর সিল্কে নকলের থাবা, রেশমের স্থান দখল, সস্তা সিনথেটিক সুতার। প্রতারিত ক্রেতা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। ভোক্তা অধিকারের ঐতিহ্য ধরে রাখতে চায় মন্ত্রণালয়। এবং মধ্যপ্রাচ্য সংঘাতে গত ২ মাসে প্রতি ব্যারেল জ্বালানির দাম বেড়েছে $20। সংকটের রেকর্ড আয়ের পূর্বাভাস ব্রিটিশ পেট্রোলিয়ামের। ঋণের বোঝা কমানোর পরিকল্পনা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ ও বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। তৈরি পোশাকের বিশ্ব বাজারে নিজেদের অবস্থান হারাচ্ছে বাংলাদেশ, এমন শঙ্কার কথা জানিয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO। সংস্থাটির তথ্য, ২০২৫ সালে বাংলাদেশের বাজার হিস্সা কমে নেমেছে ৬.৭৬%, যেখানে প্রবৃদ্ধি ১%-এর নিচে। আর ১০.৫%-এর বেশি প্রবৃদ্ধি নিয়ে দ্রুত এগিয়ে চলা ভিয়েতনামের দখলে এসেছে বাজারে ৬.৫৩%। চীনের হারানো বাজার দখলে দাপট দেখাচ্ছে প্রতিবেশী দেশ ভারতও। বৈশ্বিক সক্ষমতায় ক্রমেই পিছিয়ে পড়ছে দেশের প্রধান রপ্তানি খাত ও বিশ্ববাজারে দ্বিতীয় শীর্ষ যোগানদাতা বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সর্বশেষ প্রতিবেদনের তথ্য, এক বছরের 4% প্রবৃদ্ধি নিয়ে ২০২৫ সালে তৈরি পোশাকের বৈশ্বিক বাজারের আকার দাঁড়িয়েছে $৫৭৪ বিলিয়ন ৪৬ কোটি ডলারে। তবে ক্রমবর্ধমান এই বাজার ধরার প্রতিযোগিতায় বেশ পিছিয়ে বাংলাদেশ। ওই বছর $৩,৮৮২ কোটি ডলারের পোশাক রপ্তানি করে তালিকায় দ্বিতীয় অবস্থান ধরে রাখলেও বছর ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 0.89%। এক বছর বাজার হিস্সা 7% থেকে নেমেছে 6.76%। বাজার দখলে বাংলাদেশ সুবিধা করতে না পারলেও বড় প্রবৃদ্ধি নিশ্চিত করেছে পোশাক রপ্তানিকারক তৃতীয় শীর্ষ দেশ ভিয়েতনাম। ২০২৫ সালে ভিয়েতনামের প্রবৃদ্ধি হয়েছে 10.53%। রপ্তানি করেছে $৩,৭৫১ কোটি ডলারের পোশাক, যা বাংলাদেশের চেয়ে মাত্র $১৩১ কোটি কম। বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলে বাজারের 6.53% দখলেও নিয়েছে দেশটি। তৈরি পোশাকের বিশ্ববাজারে নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া প্রতিবেশী দেশ ভারতও। গেল বছর $১,৭২৬ কোটি ডলারের পোশাক রপ্তানি করা দেশটির প্রবৃদ্ধি হয়েছে 5.47%। দখলে এসেছে বিশ্ববাজারের 3%। এই সময়ে $15,৭১১ কোটি ডলারের পোশাক রপ্তানি করে প্রথম অবস্থান ধরে রেখেছে চীন। বাজারের 57.35% দেশটি দখলে রাখলেও বছর ব্যবধানে প্রায় 5% কমেছে প্রবৃদ্ধি। বড় ব্যবধানে কমেছে বাজার হিস্সাও। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দ্রুত সিদ্ধান্ত গ্রহণে আমলাতান্ত্রিক জটিলতার পাশাপাশি বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দায় প্রচলিত অপ্রচলিত সব বাজারেই হারছে দেশের তৈরি পোশাক খাত। এক্ষেত্রে প্রতিযোগী দেশ হিসেবে ভারত এবং চীন নানা সুবিধা বাড়িয়ে সেই বাজারের দখল নিচ্ছে বলে দাবি শিল্প উদ্যোক্তাদের। এই অবস্থায় টিকে থাকতে তুলনামূলক কম মূল্যে বিদেশি ক্রেতা টানতে হচ্ছে বলেও জানান তারা। শেখর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সদ্য বিদায়ী অর্থ বছরে যেমন রপ্তানি আয়ের ক্ষেত্রে দেশের তৈরি পোশাক খাত আগের অর্থ বছরের তুলনায় অন্তত $1 বিলিয়ন পিছিয়ে ছিল, তেমনি কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি প্রচলিত বাজার হিসেবে 4 দশক ধরে পরিচিত ইউরোপ আমেরিকার বাজারে। লিভিং কস্ট অনেক হাই হয়ে গেছে, যার দরুন আপনার এই ক্রয় ক্ষমতা মানুষের হ্রাস পাওয়ার কারণে সেলস ডাউন হয়েছে। এদিকে যুক্তরাজ্যের বাজারে মাত্র 0.91% প্রবৃদ্ধিতে 4.38 বিলিয়ন, কানাডায় 3.20% প্রবৃদ্ধিতে $1.34 বিলিয়ন রপ্তানি আয় এসেছে। তার বিপরীতে অপ্রচলিত বাজার হিসেবে পরিচিত জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়া, মধ্যপ্রাচ্য কিংবা ভারতের বাজারে 4.25% পিছিয়ে রপ্তানি আয় এসেছে $6.16 বিলিয়ন। অর্থনৈতিক মন্দার যে প্রভাবটা পৃথিবীব্যাপী পড়েছে সেটা
প্রচলিত অপ্রচলিত দুইটা মার্কেটে আমাদেরকে হিট করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ না হতেই শুরু হয়ে যায় মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ। এতে যেমন বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বেড়েছে, তেমনি বেড়েছে বায়ারদের কাছে তৈরি পোশাক পৌঁছানোর পরিবহন ব্যয়। আর তাতেই ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো দেশগুলোর কাছে মার খেয়ে যাচ্ছে বাংলাদেশ। আমাদের কম্পিটিটর ভিয়েতনাম, পাশাপাশি দেশ ইন্ডিয়া, চায়না তো আছেই। তো তারা বিভিন্ন নতুন নতুন পলিসি নিয়ে বায়ারদের দ্বারস্থ হচ্ছে। একদিকে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতে বিদেশি বায়ারদের অর্ডার কমছে, অন্যদিকে সেই অর্ডার ফিরিয়ে আনার পরিবর্তে আমলাতান্ত্রিক টানামুখী জটিলতায় পিছিয়ে পড়ছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। ইন্ডিয়াতে যে আপনার ট্যারিফটা ছিল, ট্যারিফটা কিন্তু তুলে দিয়েছে সরকার, আমাদের সম পরিমাণে নিয়ে এসেছে। তদরূপ চায়না তো ট্যারিফের মধ্যে যেটা আগে বৃদ্ধি ছিল সেটাও কমিয়ে এনেছে, যার দরুন ওরা কিন্তু বিজনেসের ক্ষেত্রে আমাদের থেকে লজিস্টিক সাপোর্ট কান্ট্রি ওয়াইজ ওরা অনেক বেশি পেয়ে থাকে। 2025-26 অর্থ বছরে 38.7 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আমরা প্রতিবেদনটি দেখলাম। তৈরি পোশাকের বিশ্ব বাজার দখলে প্রতিযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ অ্যাপারেল ইউথ লিডার্স অ্যালায়েন্স বায়লার সভাপতি আবরার হোসেন সাইম। জনাব সাইম, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি আসলে জানতে চাইব যে এই যে তৈরি পোশাক খাত, এই খাতটা আমাদের এখন কোন পর্যায়ে আছে? আমরা প্রতিবেদনে দেখলাম যে আমরা বিভিন্ন জায়গায় বাজার হারাচ্ছি। আসলে আপনার কাছ থেকে জানতে চাই বিস্তারিত, একটু ছোট করে আর কি। জি, অবশ্যই একটা চ্যালেঞ্জিং পর্যায়ে আছি আমরা। শুধু যে আমরাই আছি তা না, গোটা বিশ্বে এখন একটি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে বিকজ অফ দ্য গ্লোবাল আনরেস্ট অ্যান্ড দ্য ওয়ার সিনারিও, তারপরে শিফট ইন দ্য ট্রেড ডাইনামিক্স, যেমন নতুন রেগুলেশনস যেগুলো আসছে ইউরোপিয়ান রেগুলেশনস থেকে শুরু করে এই সমস্ত বিষয়ে সবাই এফেক্টেড হচ্ছে। সো ওভারঅল কনজামশনই কিন্তু কমছে। সো যে কারণে হচ্ছে গিয়ে যে এফেক্টটা দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যেও খুব অনেকই বেশি, বিকজ আমরা লোকালিও হচ্ছে গিয়ে যে অনেকগুলো আনরেস্ট হ্যান্ডেল করে করে এসেছি বিগত 2019 থেকে, যেখানে কিনা সেক্টরটি ভালো আহত হয়েছে এবং নড়বড়ে হয়ে গিয়েছিল। সো ওই জায়গার থেকে এখন আমাদের বেশ কিছু স্টেপস নেওয়া দরকার, যেটা না হলে কিনা আমাদের এই সেক্টরটার ভবিষ্যৎ খুবই চ্যালেঞ্জিং একটা পর্যায়ে রয়ে যাবে। জি, আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য, এবং কিছুটা উত্তর আমি যেই প্রশ্নটা করব তার উত্তর কিছুটা দিয়েছেন যে কি পদক্ষেপগুলো আসলে নিতে হবে, যেহেতু ভিয়েতনাম এবং প্রতিবেশী ভারতকেও আমরা টেক্কা দিতে পারছি না, একটা সুযোগ আমাদের আছে, সেই সুযোগটা আমরা নিতে পারছি না। কি পদক্ষেপ নিলে আমরা সেই সুযোগগুলো নিতে পারবো? তো এখানে বেশ কিছু জিনিস আছে। প্রথমে হচ্ছে কি আমি একটা জিনিস বলবো যে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে আমরা যেটা যাচ্ছি, এটা আমাদের এখন আর অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, একটা আসবেই ইন ভেরি নিয়ার ফিউচার। সো ওই সময়ের জন্য আমাদেরকে প্রিপেয়ার হওয়াটা, সো আমাদের ওই ডিপ্লোম্যাটিক টাইসগুলো, ওই ডিসকাশনগুলো, ওই ট্রেড নেগোসিয়েশনগুলো এখন থেকে আরও স্ট্রংলি আমাদেরকে পুশ থ্রু করতে হবে। বিকজ আপনি যদি ভিয়েতনামের কথা বলেন, ইন্ডিয়ার কথা বলেন, they will be getting the FTA advantage. ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের অ্যাডভান্টেজগুলো পাবে ইউরোপিয়ান মার্কেটের ওয়ান অফ দ্য মেইন মার্কেট যেটা। সো ওইখানে কিন্তু তখন আমরা একটা ফর অ্যাডিশনাল একটা আনুমানিক 12% মতন ট্যাক্সের একটা আমরা এক্সট্রা বার্ডেনে চলে আসবো, যখন যেখানে কিনা আমাদের কম্পিটিটিভনেসটা, আমাদের প্রাইসটা যেটা লো থাকছে সেটা কিন্তু থাকবে না। সো ওই জায়গাটা ডেফিনেটলি আমাদের কম্পিটিটিভটা হারনেস একটা সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর রয়ে গেছে, এটা একটা। দেন আপস্ট্রিম ইনভেস্টমেন্ট দোনো দেশেই, ইন্ডিয়াতে বলি ভিয়েতনামে বলি, আপস্ট্রিম ইনভেস্টমেন্ট, আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইনভেস্টমেন্ট, এগুলো প্রচুর আসছে বিকজ রিসোর্স প্রোভাইড করতে পারছে, ফ্লো অফ ইনভেস্টমেন্ট, ইজ অফ বিজনেস, এই সব কিছু জিনিস, এবং গভর্নমেন্ট লেভেল থেকেও বেশ কিছু সাবসিডিজ প্রোভাইড করতে পারছে। সো এই জিনিসগুলো দাওয়াতে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে অনেক বেশি। ইনভেস্টাররা, ইভেন কি ফরেন ইনভেস্টাররাও বেশ কমফোর্ট ফিল করছে এই দুটোতে ইনভেস্ট করতে, এই ম্যাক্রো ফ্যাক্টরগুলোতে, যেটা কিনা বাংলাদেশে এখন পর্যন্ত আমরা ওই অবকাঠামো কিন্তু দিতে পারছি না, ওই পলিসিগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি করার জন্য, যেখানে আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আরও বেশি আসবে, আমরা স্টিল ইউটিলিটি দেশের থেকে পিছিয়ে আছি। সো এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট আনা, আমাদের ন্যাচারাল রিসোর্সেস যেগুলো গ্যাস থেকে শুরু করে এই রিসোর্সেসগুলোর অ্যাবান্ডেন্স, এই জিনিসগুলো অ্যাসিওর না করতে পারলে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট
না করতে পারলে আমাদের এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা আমরা ধরে রাখতে পারবো না। আচ্ছা, কোনো কি কূটনৈতিক দুর্বলতা আছে কিনা আমাদের, যেহেতু ভিয়েতনাম তাদের এখানে ইনভেস্টর আসছে, আমাদের এখানে রাজনৈতিক একটা পরিবেশের যে ব্যাপারটা ছিল ইন্টারিম সরকারের সময়, এখন তো সেটা পরিবর্তিত হয়েছে, একটা নির্বাচিত সরকার বাংলাদেশ চালাচ্ছে, তাহলে ইনভেস্টর কেন আসছে না? কূটনৈতিক কোনো দুর্বলতা কি আছে কিনা? সো আমি এই ব্যাপারে আমি বলবো যে হ্যাঁ, নতুন সরকার যেটা এসেছে ওনারা বেশ কিছু ডিসকাশন অলরেডি শুরু করেছেন। দে হ্যাভ এমফাসাইজ দিস পয়েন্ট। এফটিআর ব্যাপারটা নিয়েও ওনারা সামনে এনেছেন যে দ্য নেগোসিয়েশন হ্যাজ স্টার্টেড। অবভিয়াসলি এগুলো একদিনে হয় না, এক মাসে হয় না, দিস টেকস টাইম। সো ইটস টু আর্লি টু সে যে এখনও ওখানে দুর্বলতা আছে। আই উড সে যে উই আর সিং আ রে অফ হোপ, যে এখানে ওনারা এই যে কি পয়েন্টগুলো যেখানে অ্যাড্রেস করা দরকার ওইগুলো নোটে নিয়েছে এবং ওগুলোতে কাজ শুরু করেছে। বাট উই এক্সপেক্ট অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল এই জায়গাগুলো আমরা রেজাল্ট দেখতে চাই, বিকজ এই ইন্ডাস্ট্রি যেটা বললাম বিগত 5-6 বছরে যে ধাক্কাগুলো খেয়ে এসেছে, ওখান থেকে এই এত স্ট্রং ব্যাকবোন নেই যে আরও বেশ কিছু ধাক্কা সহ্য করে আরও সময় নিয়ে আমরা এগুলোতে অ্যাডাপ্ট করতে পারবো। উই নিড ভেরি ফাস্ট অ্যাকশন। আচ্ছা, আপনাদের সঙ্গে কি রাজনৈতিক দলগুলো বা যারা এখন চালাচ্ছেন তারা কি আসলে কোনো বৈঠক করেছেন কিনা, আপনাদের কাছ থেকে কোনো পরামর্শ নিচ্ছেন কিনা, বা কিভাবে আগালে আসলে দ্রুত আমরা এটা ওভারকাম করতে পারবো, আমরা বাজারটা ধরতে পারবো, এরকম কোনো বৈঠক কি আপনারা করেছেন কিনা বা হয়েছে কিনা? ইন্ডাস্ট্রির সাথে হয়েছে। সো অ্যান্ড আমি দেখছি যে বেশ প্রো বিজনেস মেন্টালিটি দেখা যাচ্ছে। সো ফ্রম মাই ওপিনিয়ন আই উড সে যে ইটস প্রোগ্রেসিং। আচ্ছা, এখন কি শুধুমাত্র ইনভেস্টর আসলেই হবে, নাকি আমাদের গ্যাসের সংযোগের কথা আমরা শুনছিলাম যে জ্বালানি সরবরাহটা স্মুথলি হচ্ছে না? হ্যাঁ, অবভিয়াসলি এটা আমাদের একটা মেজর একটা প্রবলেম হয়ে গেছে। অনেক বছর ধরে আমরা এটাতে সাফার করছি। বেশ ফ্যাক্টরিজ আপনি দেখবেন যে আমরা নিউজে শুনতে থাকি যে এই ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, এই ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে আজকে। দেন আমরা বলি যে হয়তো কেন ফাইন্যান্স কোথায় গেল, কেন ম্যানেজ করতে পারে নাই। ওয়ান অফ দ্য রুট কজ ইজ দিস জ্বালানির যেই সংকটটা ছিল, কারণ এইটা ফ্যাক্টরিটাকে দুর্বল করতে 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 কিন্তু আজকে এই পর্যায়ে এনেছে। সব ধাক্কা আমরা একসাথে দেখছি, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি না যে কেন এগুলো হয়েছে। প্রতিটা ফ্যাক্টরির যারা বন্ধ হয়ে যাচ্ছে এর পিছে কিন্তু গত 1 বছরে কি ভুল করেছে তা না, গত 5 বছর 7 বছর ধরে কি ধাক্কাগুলো খেয়ে এসেছে সেটা হচ্ছে ফ্যাক্টর। তো জ্বালানি সংকট সবচেয়ে বড় একটা। কেউ কি আসলে কখনো কেউ কি কখনো এটা অ্যাড্রেস করেছে, এটা নিরূপণ করেছে যে আসলে গ্যাস বাংলাদেশে কতটুকু গ্যাস শিল্প কারখানায় সরবরাহ করতে পারবে এবং কতগুলো কারখানা রয়েছে, এইটার কোনো পরিসংখ্যান কি আছে কিনা, বা এটা করা দরকার কিনা? যে আমি ইন্ডাস্ট্রি দিয়ে দিলাম, গ্যাসের সরবরাহ আমরা দিতে পারছি না, তাহলে তো ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাবে কিছুদিন পরে। এইটার অ্যাসেসমেন্ট করাটা কি প্রয়োজন কিনা? অনেকই প্রয়োজন আমার মতে। এই ইন্ডাস্ট্রিতে এখন এনি কাইন্ড অফ এক্সপ্যানশনও অনেক কেয়ারফুলি দেখা উচিত। যে আনপ্ল্যান এক্সপ্যানশনও কিছু হয়েছিল আমাদের বেশ কিছু জায়গায়, এই জায়গাগুলোকে আরও বেশি রেগুলেশনসে আনা উচিত, বিকজ আপনাকে রিসোর্স অ্যালোকেশনটা দিতে হবে যখনই আপনি লাইসেন্স দিচ্ছেন। তারপরে যে টাইপের ফ্যাক্টরিগুলো আমাদের অলরেডি অনেক হয়ে গেছে, আমাদের ডাইভার্সিফাইড প্রোডাক্টগুলোতে ইনসেন্টিভাইজ করা উচিত যে এই প্রোডাক্ট লাইনে আসো। তো এই জিনিসগুলা গভর্নমেন্ট পলিসিতে ডেফিনেটলি হ্যাজ টু বি দেয়ার, যেখানে হচ্ছে গিয়ে যে আপনি রিসোর্সটাকে তখন প্রপারলি অ্যালোকেট করে দিতে পারবেন। আর প্রায়োরিটাইজেশন অফ রিসোর্সেস এখন সবচেয়ে বেশি দরকার আমাদের দেশে, যে আপনার কোন কোন খাতে কোন কোন ইন্ডাস্ট্রি কতটুকু কী পাবে, গ্যাস থেকে শুরু করে, বিদ্যুৎ থেকে শুরু করে, সাবসিডি থেকে শুরু করে। এই প্রায়োরিটাইজেশনটা খুব ইম্পর্টেন্ট, বিকজ কে কতটুকু রিটার্ন আনতে পারবে ওইটার উপরেই কিন্তু ডিসাইড করা উচিত কে কতটুকু প্রায়োরিটিটা পাবে, বিকজ দেশকে আগে গ্রো করাতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশ অ্যাপারেল ইউথ লিডার্স অ্যালায়েন্স বায়লার সভাপতি আবরার হোসাইন সাইম আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। আমরা পরের খবরে যাচ্ছি। নতুন ঋণ কর্মসূচির আলোচনায় বাজেটে কর ছাড়ের যৌক্তিকতা জানতে চেয়েছে আইএমএফ। আয়কর ও ভ্যাট আদায় বাড়াতে কতটা উদ্যোগী এনবিআর, সেই প্রশ্নও সামনে এনেছেন বাংলাদেশ সফররত দেশটির প্রতিনিধিরা, যেখানে কর জিডিপির হার বাড়াতে বকেয়া আদায়ে জোর দেওয়ার কথা জানিয়েছে এনবিআর। বিশ্লেষকরা বলছেন কোনো দাতা গোষ্ঠীর চাপে নয়, বরং নিজেদের স্বার্থেই রাজস্ব আদায় বাড়ানোর বিকল্প নেই।
নতুন ঋণ কর্মসূচির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকের পর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সঙ্গেও সভা করেছে ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিনিধি দল। প্রাথমিক আলোচনায় সদ্য ঘোষিত 2026-27 অর্থ বছরের বাজেটে কর ছাড়ের যৌক্তিকতা জানতে চেয়েছে IMF। এছাড়া রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে আয়কর ও মূল্য সংযোজন কর আদায়ে সংস্কারের অগ্রগতিও জানতে চায় সংস্থাটি। সোমবার রাজস্ব ভবনে অনুষ্ঠিত বৈঠকে এনবিআর নবনিযুক্ত চেয়ারম্যানের উপস্থিতিতে কর জিডিপির হার বাড়ানোর পরিকল্পনা জানতে চায় IMF। উত্তরে পূর্ণাঙ্গ অটোমেশন ও করজাল সম্প্রসারণের কথা জানায় এনবিআর। এনবিআর মানে আমার কিন্তু রাজস্ব আহরণের একটা যন্ত্র। এই ক্ষেত্রে কীভাবে আর্টিকুলেট করে আমি করদাতাকে অধিক চাপ না দিয়ে তার কাছ থেকে ন্যায্য করটা বের করে আনতে পারবো, সেটাই হচ্ছে আর্ট। বিশ্লেষকরা বলছেন IMF এর চাপে নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থেই রাজস্ব আদায় মাঠ পর্যায়ে বাড়াতে হবে নজরদারি। যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেটা হয়তো এক বছরে আদায় করা কষ্টকর, কিন্তু এর থেকেও বেশি পটেনশিয়ালিটি এই অর্থনীতির রয়েছে রাজস্ব আদায়ের, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবৃদ্ধির জন্য এবং উৎপাদনের সম্পৃক্তির জন্য বেসরকারি খাতের জন্য অব্যাহত অর্থপ্রবাহ আসা দরকার। নতুন কর্মসূচিতে $450 থেকে $500 কোটি ঋণ পেতে পারে বাংলাদেশ। প্রতিনিধি দলের মূল্যায়ন ইতিবাচক হলে যা মিলতে পারে আগামী অক্টোবরে IMF ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার পর। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এবার জানাবো ঢাকার পুঁজিবাজারের খবর। সরাসরি চলে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। ডিএসসির ওয়েবসাইটে আমরা যেটি দেখতে পাচ্ছি, ডিএসসির যে প্রধান সূচকটি অবস্থান করছে 5,964 পয়েন্টের উপরে এবং ডিএসসি এস ইন্ডেক্স সেটি অবস্থান করছে, সরিয়া সূচক সেটি অবস্থান করছে 1,218 পয়েন্টের উপরে এবং ডিএসসির বাছাই সূচক সেটি 2,253 পয়েন্টে অবস্থান করছে। এ পর্যন্ত 1,13,009টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে, বেচা বিক্রি হয়েছে। তার মধ্যে 245টি শেয়ারের দাম বেড়েছে এবং 92টি শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 52টি কোম্পানির শেয়ারের দাম। আমরা দেখতে পাচ্ছি যে সকাল 10টা থেকে শেয়ার বাজার লেনদেন শুরু হয়েছে এবং 10টা থেকে শুরু হয়ে সেটি আসলে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আসলে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রধান সূচক সেটিও ঊর্ধ্বমুখী প্রবণতায় এবং সরিয়া সূচক সেটিও ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই আছে এবং বাছাই সূচক যেটি রয়েছে সেটিও আসলে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই আছে। আমরা আসলে দেখতে চাইব এই পর্যন্ত যে শেয়ারের লেনদেন হয়েছে, বেচা বিক্রি হয়েছে, তার মধ্যে কোন কোম্পানিগুলো আসলে শুরুর দিকে রয়েছে, টপ কোম্পানিগুলো শেয়ারের বিষয়ে আমরা আসলে এখন জানতে চাইবো, আপনাদেরকে জানাবো। এসিআই ফর্মুলেশন PLC সেটি আসলে 1 নম্বরে অবস্থান করছে, যার প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 173 টাকা 30 পয়সা এবং সর্বোচ্চ বিক্রি হয়েছে 173 টাকা 30 পয়সায় এবং সর্বনিম্ন প্রতিটি শেয়ার আসলে এসিআই ফর্মুলার বিক্রি হয়েছে 158 টাকা 40 পয়সা এবং গতকাল এই এসিআই ফর্মুলার প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে 157 টাকা 60 পয়সায় এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে রবি, যার প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে এই মুহূর্তে 33 টাকা 50 পয়সায় এবং গতকাল 33 টাকা 90 পয়সায় বিক্রি হয়েছে প্রতিটি রবির দাম এবং রবির শেয়ারের দাম এবং সর্বনিম্ন 32 টাকা 80 পয়সায় বিক্রি হয়েছে এবং গতকাল আমরা দেখেছি সেটি 32 টাকা 90 পয়সায় বিক্রি হয়েছে। আমরা ডিএসসির আমাদের সময় আসলে সংক্ষিপ্ত, সেজন্য ডিএসসির ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। দেখছেন এই সময়ের বাণিজ্য। তীব্র জ্বালানি সংকটের মধ্যেও বছরে চুরি আর অপচয় হচ্ছে 6,000 কোটি টাকার গ্যাস। জ্বালানি বিভাগের লক্ষ্য সিস্টেম লস 6% নামিয়ে আনা, কিন্তু বিতরণ কোম্পানিগুলো ব্যর্থ হওয়ায় এখনও লোকসান 9% বেশি। তিতাস গ্যাস বলছে লক্ষ্য পূরণে অবৈধ সংযোগ বিচ্ছিন্নে কঠোর হওয়ার পাশাপাশি লিকেজ বন্ধে পাইপলাইন রক্ষণাবেক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে। সুমন সরকারের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। ঢাকার অদূরে আশুলিয়া এলাকায় রফতানিমুখী একটি স্পিনিং মিলের চিত্র।
নেই গ্যাসের পর্যাপ্ত চাপ ও সরবরাহ, তাই বন্ধ একটি জেনারেটর, অন্যটিও চলছে কোনো মতে। হোঁচট খাচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদন। জ্বালানি সংকটে এভাবেই ধুঁকছে দেশের শিল্প খাত। 240 ব্যাগ প্রোডাকশন হওয়ার কথা সেখানে হচ্ছে হলো 110 ব্যাগ থেকে 20 ব্যাগ। দুপুর 2টা পর্যন্ত আমাদের গ্যাস থাকে না, সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা অন টাইমে শিপমেন্ট দিতে পারি না, এর জন্য ওটির হার বেড়ে যায়। হিউজ প্রোডাকশনের ক্ষতি হচ্ছে আর কি। পার ডে 30,000 পিস প্রোডাকশন হওয়ার কথা, সেখানে হচ্ছে 5,000 থেকে 10,000 15,000 পিস। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় ফিলিং স্টেশনগুলোর সামনে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি, আর এতে নষ্ট কর্মঘণ্টার বড় একটি অংশ। এমন কোনো সিএনজি পাম্পে নাই যে 2 থেকে 3 ঘন্টা লাগে না। রাত 2:30 পর্যন্ত সিরিয়াল দিয়ে পরে আমি গ্যাস নিছি। 200-300 গাড়ির পিছনে সিরিয়াল 2 ঘন্টা 3 ঘন্টা লাগে যায় গ্যাস পাইতে। সংকটময় এই অবস্থার উল্টো পিঠে আরেক করুণ বাস্তবতা। গ্রাহক যখন তীব্র সংকটে ভুগছে, তখন নানা উপায়ে নষ্ট হচ্ছে মূল্যবান এই জ্বালানি সম্পদ। চুরি, অবৈধ সংযোগ, জরাজীর্ণ পাইপলাইনের কারণে সিস্টেম লসের নামে বছরে যে পরিমাণ গ্যাস অপচয় হচ্ছে, তার মূল্য প্রায় 6,000 কোটি টাকা। আর এই লোকসান কমাতে নানা লক্ষ্যমাত্রা দেয়া হলেও তা পূরণে ব্যর্থ বিতরণ কোম্পানিগুলো। এখনও সিস্টেম লস 9% উপরে, অথচ কথা ছিল তা 6% নামিয়ে আনার। সবচেয়ে বড় বিতরণ প্রতিষ্ঠান তিতাস গ্যাস বলছে, লক্ষ্যমাত্রা পূরণে জোর দেওয়া হচ্ছে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন শাস্তিমূলক ব্যবস্থা ও পাইপলাইন মেরামতে। আমরা প্রতিনিয়তই অভিযান চালাচ্ছি। আমাদের নিয়মিত মোবাইল কোর্ট হচ্ছে, অবৈধ সংযোগ যেন না হয়, এবং লিকেজ মেরামতের জন্য আমাদের ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলছে। কোথাও ঠিকাদার নিয়োগ হয়ে গেছে। বিশেষজ্ঞরা মনে করেন, কেবল আমলাতান্ত্রিক নির্দেশনা কিংবা লক্ষ্যমাত্রা নয়, সিস্টেম লস কমাতে প্রয়োজন কঠোর প্রশাসনিক ব্যবস্থা। যে যার দায়িত্ব যেটা বলা আছে আইনে, সেই দায়িত্ব পালনে কোনো রকম শিথিলতা হলে তার চাকরি থাকবে না। এই জায়গায় সরকারকে ফিরে আসতে হবে, এবং জ্বালানি বিভাগ হতে পারে তার উদাহরণ এবং দৃষ্টান্ত। বর্তমানে দেশে 4,000 মিলিয়ন ঘনফুটের বেশি চাহিদা থাকলেও যোগান দেয়া যাচ্ছে মাত্র 2,600 থেকে 2,700 মিলিয়ন ঘনফুট গ্যাস। জ্বালানি সংকটে ধুঁকছে দেশের শিল্প, ব্যবসা বাণিজ্য, যানবাহন সহ নানা খাত। বিপরীতে ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে প্রতি বছর হাওয়া হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকার গ্যাস। আর এই সিস্টেম লস নিয়ন্ত্রণ করতে পারলে দেশের জ্বালানি সংকট কিছুটা হলেও কমানো সম্ভব হতো বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিনিয়োগকারী প্রস্তাব IQIOর মাধ্যমে শেয়ার বাজার থেকে রয়্যাল ফুটওয়ারকে 12 কোটি টাকা মূলধন সংগ্রহের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। মঙ্গলবার সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। যোগ্য বিনিয়োগকারী প্রস্তাবের মাধ্যমে প্রতিটি 10 টাকা মূল্যের 1 কোটি 20 লাখ সাধারণ শেয়ার ইস্যু করে মোট 12 কোটি টাকা সংগ্রহের আবেদন অনুমোদন করা হয়েছে। সংগৃহীত অর্থ ব্যাংক ঋণ পরিশোধ, খুচরা যন্ত্রাংশ ও কাঁচামাল ক্রয় এবং যোগ্য বিনিয়োগকারী প্রস্তাব সংক্রান্ত ব্যয় নির্বাহে ব্যবহার করা হবে। একই সঙ্গে কমিশন সভায় মার্জিন বিধিমালার সংশোধনের খসড়া অনুমোদন, দেশের পুঁজি বাজারে স্ক্রিপ্ট নেটিং বা একই দিনের লেনদেন ব্যবস্থা চালুর বিষয়ে নীতিগত সম্মতি এবং একটি মেয়াদ উত্তীর্ণ মিউচুয়াল ফান্ড অবলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমের মৌসুম প্রায় শেষ, এজন্য রাজশাহীর হাট বাজারে বেড়েছে আমের দাম। বিস্তারিত জানবো, শেরইল এলাকায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাব তার কাছে। রকি, ফুরিয়ে আসছে আমের মৌসুম, এই কারণে আসলে দাম একটু বেশি এমনটাই বলছেন ক্রেতারা। রাজশাহীর যে বাস টার্মিনাল এলাকায় আছে শেরইল, সেখানে আমরা এখন আছি। আপনাদের দেখানোর চেষ্টা করব, এখানে বেশ কিছু অস্থায়ীভাবে দোকান এখানে গড়ে উঠেছে। সেই দোকানগুলোতে বেশ কয়েক বছর ধরে আমের বেচা কেনা হয়। এখানে এখন আসলে 4 থেকে 5 ধরনের আম আসলে এখন বাজারে মিলছে। আসলে এই 4 থেকে 5 ধরনের আমেই কিন্তু অনেক বেশি এখন দাম রাখা হচ্ছে। বিশেষ করে রাজশাহীতে এখন যে ফজলি আম পাওয়া যাচ্ছে, সেই ফজলি আম এখন 3,000 টাকা মন দরে বিক্রি হচ্ছে। 70 থেকে 75, 80 টাকা কেজি দরে এখানে বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানে বাড়ি 4 জাতের যে আম পাওয়া যাচ্ছে, সেটি মন হিসেবে 3200, সেটিও 80 টাকা দরে পাওয়া যাচ্ছে কেজি দরে। পাশাপাশি এখানে ব্যানানা ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে। সেই ব্যানানা ম্যাঙ্গো কিন্তু সবচেয়ে বেশি দাম এখন বাজারে। সেই ব্যানানা ম্যাঙ্গো এখন প্রায় 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং 600 টাকা মন হিসেবে বিক্রি
বিক্রি হচ্ছে। পাশাপাশি সুমিষ্ট আম সবচেয়ে বেশি এখন বাজারের আমরুপালি, সেই আমরুপালি আম এখন বাজারে মিলছে 120 থেকে 130 টাকা কেজি দরে, অর্থাৎ এই আম কিন্তু এখন প্রায় 5200, কোনো কোনো ক্ষেত্রে 5000 টাকা মন দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি বাজারে আমরা কিছু বাড়ি ফোর জাতের আমও দেখতে পাচ্ছি। সেই বাড়ি ফোর জাতের যে আমরা আমগুলো দেখাচ্ছি এখন, এই আমগুলো আসলে এখন বিক্রি হচ্ছে 3000 টাকা মন দরে, অর্থাৎ 70 টাকা থেকে 75 টাকা করে, কোনো কোনো ক্ষেত্রে 80 টাকা পর্যন্ত কেজি এটি বিক্রি হচ্ছে। সব মিলে আসলে আমের যে দাম সেটি আসলে অনেকটাই চড়া, যে সরবরাহ কম থাকার কারণে দাম এত বেশি এমনটাই বলছেন বিক্রেতারা। ক্রেতারাও আসলে আম কেনার মতন আসলে অনেকেরই সামর্থ্য হচ্ছে না। তারা বলছেন যে আসলে আম কিনতে গিয়ে আসলে তাদের বেশ বেগ পোহাতে হচ্ছে, যেহেতু আমের দাম অনেকটাই বেশি, যে কারণে ঠিকমতো তারা আম কিনে খেতে পারছেন না। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে আমের দাম নিয়ে সর্বশেষ। রাজশাহী থেকে সহকর্মী সাইফুর রহমান রকি। রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্কের বাজারে এখন নকলের থাবা। একসময় পোলো পোকা থেকে তৈরি খাঁটি রেশম সুতার স্থান দখল করেছে চীন থেকে আসা সস্তা সিনথেটিক সুতা। আর এই কৃত্রিম সুতাকেই আসল সিল্ক বলে চড়া দামে বিক্রি করা হচ্ছে সাধারণ ক্রেতাদের কাছে। ভোক্তারা বলছেন তারা প্রতারিত হচ্ছেন, আর ব্যবসায়ীদের দাবি এটি সিল্কেরই অংশ। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। 2 যুগ আগেও কারিগরদের কর্মব্যস্ততায় মুখর ছিল রাজশাহী নগরীর সপুরার অর্ধশত সিল্কের কারখানা। দেশি পলুপোকার সুতার আকালকে পুঁজি করে বাজারে এখন সয়লাভ চীনা সিনথেটিক সুতা। 1 মাস তুতপাতা খাবার পর পলুপোকার লালা থেকে তৈরি প্রাকৃতিক রেশম সুতা আর চীনা সিনথেটিক সুতার গুণগত মান আলাদা। বর্তমানে 8টি কারখানায় তৈরি করা পোশাক 6টি শোরুমে বিক্রি করা হচ্ছে সফট সিল্ক, র সিল্ক, মসলিন সিল্ক, বলাকা সিল্ক, মটকা সিল্ক, এন্ডি সিল্ক, দুপিয়ান সিল্ক নামে। তবে কারখানাগুলোতে কাজ করা কারিগরদের ভাষ্য, দেশে উৎপাদিত সিল্কের সুতা হলুদ আর চায়না থেকে আনা সুতার রং সাদা। উৎপাদন কম হওয়ায় দেশে প্রতি কেজি সুতা 12,000 টাকায় বিক্রি হলেও চায়না থেকে আমদানিকৃত সুতার দাম পড়ে 9,000 টাকা। ওই হলুদ সুতাটা একটু কম হয় আর চায়নাটাই বেশি হয়। চায়না শাড়ির বেশি চাহিদা, ওটা একটু কম। এটার বেশি চাহিদা, আর এটা এটা পোকা থেকে তৈরি হয়, এটার খাটনি বেশি। ক্রেতাদের অভিযোগ, চীনা সিনথেটিক সুতা দিয়ে তৈরি পোশাক আসল সিল্ক বলে চালিয়ে দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে বাড়তি টাকা। আমাদের আম্মুরা একদম খাঁটিটা পেয়েছে, আমার পরের জেনারেশন ওরা ইভেন বুঝবেও না যে আসলে সিল্ক জিনিসটা কি। রেশমের জন্য রাজশাহী বিখ্যাত, কিন্তু এখানে যদি না করে এটা বাইরে থেকে নিয়ে আসলে অবশ্যই এটা একটা ব্যাড ইফেক্ট হচ্ছে। তবে এই অভিযোগ মানতে নারাজ সিল্ক ব্যবসায়ীরা। সিল্কের সুতোর সঙ্গে আপনি অন্য কিছু মিশিয়ে সিল্ক বলে চালানোর কোনো চেষ্টা সিল্ক পলিতে এ ধরনের কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটে নাই। এটা কোনো অবকাশ নেই, আমরা যেটা উৎপাদন করছি এটা পিওর সিল্কই উৎপাদন করছি। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে ক্রেতারা প্রতারিত হচ্ছে, এমন অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। অন্যদিকে রেশম শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর। যদি এরকম ইস্যু থাকে সেটা অবশ্যই আমাদের দেখা উচিত, আমরা এটা দেখবো অবশ্যই। আমাদের কি পদক্ষেপ নেওয়া যায় এই জন্য আশা, এবং আপনারা ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আমরা কার্যকর পদক্ষেপ নিব। সংশ্লিষ্টরা জানান মাত্র 20% রেশমি সুতা দেশে তৈরি হলেও 80% সুতা আনা হয় চীন থেকে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। যাত্রা শুরু করেছে ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুল। এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর বড় মগবাজারে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি, ইমাদ ইস্পাহানি, মির্জা আহমেদ ইস্পাহানি, তেহসিন চৌধুরী ইস্পাহানি এবং স্কুলের প্রিন্সিপাল শাবনাজ ফারজানা সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা। এ সময় জানানো হয়, ইস্পাহানি গ্রুপের এই নতুন উদ্যোগের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস, নেতৃত্ব গুণ ও মানবিক মূল্যবোধ বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এবার বন্দর বাণিজ্যের খবর। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন না হওয়ায় রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে। বিস্তারিত জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি।
বাপি শুনতে পাচ্ছেন আমাকে আপনি? বাপি সবশেষ অবস্থা আমাদের কি জানাবেন? আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি এখন আছি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে স্বাভাবিকভাবেই, তবে আগের তুলনায় আমদানি রপ্তানি কমে গেছে বলে জানিয়েছে এখানকার ব্যবসায়ী, আমদানিকারক এবং কাস্টম কর্তৃপক্ষ। তারা বলছে যে জুন, জুলাই এবং আগস্ট এই 3 মাস একটু গাড়ির সংখ্যা, আমদানির সংখ্যা কমে আসে স্বাভাবিকভাবেই। তবে এই গত অর্থ বছরে যে এলসি সংকট, ডলার সংকট এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে আমদানি রপ্তানি কম হয়, রাজস্ব আদায় লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি। যদিও গত অর্থ বছরের তুলনায় 24-25 অর্থ বছরের তুলনায় আরো বেশি আমদানি রপ্তানি হয়েছে। 131 কোটি টাকার আমদানি রপ্তানি বেশি হয়েছে এবং তারা জানিয়েছে এখন থেকে আমদানির চেয়ে রপ্তানি একটু বেড়েছে এবং আমাদের আগামী দিনের মানে এই চলতি অর্থ বছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2382 কোটি টাকার রাজস্ব আদায়ের। এই ছিল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে আমদানি রপ্তানির উপর সর্বশেষ। সাতক্ষীরা থেকে সহকর্মী মমতাজ আহমেদ বাপি। গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটির বিশেষ নিলামে বেড়েছে আনহাইড্রাস মিল্ক ফ্যাটের দাম গরু দুধেরও বেড়েছে, তবে কমেছে মাখন আর ননিযুক্ত গুঁড়া দুধের দাম। বিশ্ববাজারে দুগ্ধজাত পণ্যের সবচাইতে বড় বিশেষ নিলাম অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার, যেখানে অংশ নেয় বিশ্বের নামি দামি 65টি প্রতিষ্ঠান। বিক্রি হয় 3083 মেট্রিক টন পণ্য। গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটির এই বিশেষ নিলামের তথ্য, এবার অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাট বিক্রি হয়েছে $6214। গেল 30 জুন অনুষ্ঠিত আগের বিশেষ নিলামে যা ছিল $5954। নিলামে দাম বেড়েছে ননি ছাড়া গুঁড়া দুধেরও। $3048 থেকে বেড়ে প্রতি মেট্রিক টন বিক্রি হয়েছে এবার $3122। তবে গেল 12 মে থেকে দাম কমতির ধারা অব্যাহত রয়েছে ননিযুক্ত গুঁড়া দুধের। এবার $3436 বিক্রি হয়েছে প্রতি মেট্রিক টন। দাম কমেছে মাখনেরও। আগের নিলামে $5490 প্রতি মেট্রিক টন বিক্রি হওয়া মাখন এবার নিলামে বিক্রি হয়েছে $5315। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে অস্থির জ্বালানি তেলের বাজার। এতে গেল প্রান্তিকে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে এবং বেড়ে ঠেকেছে $97। এক বছরে যা ছিল $67। এমন সংকটকালের রেকর্ড আয়ের পূর্বাভাস দিয়েছে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়াম। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেলের সরবরাহ এখন চরম সংকটে, যার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে। সরবরাহ বিঘ্নিত হয়ে গেল এপ্রিল থেকে জুন প্রান্তিকে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম গড়ে প্রতি ব্যারেল $97 উন্নীত হয়েছে, যা প্রথম প্রান্তিকে ছিল গড়ে $78 এবং এক বছর আগে ছিল মাত্র $67। আর তেলের এই চড়া গড়মূল্যের উপর ভর করেই বিপুল মুনাফা করেছে ব্রিটিশ এনার্জি জায়ান্ট বিপি। চলতি বছরের প্রথম প্রান্তিকের পর দ্বিতীয় প্রান্তিকেও তাদের আয় আকাশ ছোঁয়ার পূর্বাভাস দিয়েছে কোম্পানিটি। বিপি জানিয়েছে প্রথম প্রান্তিকের তুলনায় কেবল তেল উৎপাদন ও অপারেশন খাত থেকেই তাদের আয় আসছে সর্বোচ্চ $2.1 বিলিয়ন। আগের প্রান্তিকে যা ছিল $1.8 বিলিয়ন। এছাড়া রিফাইনিং মার্জিন ব্যারেল প্রতি প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে $29.6। শুধু তেল নয়, লাভজনক অবস্থানে রয়েছে কোম্পানির গ্যাস ও লো কার্বন এনার্জি খাত। এই সেগমেন্ট থেকে আরও $50 থেকে $70 কোটি আয় ঘরে তোলার আশা করছে তারা। এই বিপুল মুনাফা দিয়ে নিজেদের মাথার উপরে থাকা ঋণের বোঝাও দ্রুত নামিয়ে আনার পরিকল্পনা বিপির। মার্চের শেষে বিপির মোট ঋণ যেখানে ছিল $25.3 বিলিয়ন, জুন শেষে তা $22 থেকে $23 বিলিয়ন নামিয়ে আনার লক্ষ্য তাদের।
বিশ্বের প্রায় 70 থেকে 80টি দেশে বিপির তেল ও গ্যাস উত্তোলন, পরিশোধন ও বিপণন ব্যবসা রয়েছে। বিশ্বজুড়ে এই কর্মযজ্ঞে কাজ করছে কোম্পানিটির 93,000-এর বেশি কর্মী। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। তৈরি পোশাকের বিশ্ব বাজার হারাচ্ছে বাংলাদেশ, দ্রুত এগোচ্ছে ভিয়েতনাম, পিছিয়ে নেই ভারতও। প্রতিবেদন WTOর সিদ্ধান্ত নেয়ার জটিলতাকে দুষছেন উদ্যোক্তারা। বাজেটে কর ছাড়ের যৌক্তিকতা জানতে চায় IMF। রাজস্ব আদায় বাড়াতে NBR এর উদ্যোগ নিয়ে প্রশ্ন। দাতা গোষ্ঠীর চাপে নয়, নিজেদের স্বার্থেই আদায় বাড়ানোর তাগিদ। এবং জ্বালানি সংকটে বছরে 6,000 কোটি টাকার গ্যাস চুরি ও অপচয়, এখনও সিস্টেম লস 9%-এর বেশি। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, রক্ষণাবেক্ষণে গুরুত্ব দেওয়ার দাবি তিতাসের। এই ছিল এই সময়ের বাণিজ্যে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।